আসসালামু আলাইকুম। শেখ পারভেজ জীবন এবং মাহফুজুর রহমান রাব্বি এই প্লেয়ারদের একটু বেশি বেশি করে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ব্যক্তিগতভাবে আমার কাছে সেটাই মনে হয়। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে আসলে এই লেভেলের প্লেয়ারদেরকে আমরা ম্যাচ খেলার সুযোগ খুব বেশি দিতে পারি না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো উদ্যোগ নিয়েছে। আন্ডার-23 যেহেতু এখন স্টার্ট হয়েছে এবং এইচপির বেশ কয়েকটা দল আলটিমেটলি খেলতে যাচ্ছে। সাউথ আফ্রিকাতে একটা দল আছে, অস্ট্রেলিয়াতে খেলতে যাচ্ছে। এখন বেশি বেশি খেলোয়াড় সুযোগ পাচ্ছে এবং খেলোয়াড়রা সুযোগ পেলে তারা যে প্রতিবার স্বাক্ষর রাখতে পারেন, শেখ পারভেজ জীবন আজকের এই ম্যাচটাতে 5 উইকেট নেওয়ার মাধ্যমে কিন্তু সেই প্রমাণটাই করেছেন। মাহফুজ রাব্বির ব্যাপারে আলাদা করে কথা বলবো, তবে শেখ পারভেজ জীবনের কথা আপনারা যারা অনফিল্ড ফলো করেন, আমার কাছে মনে হয় যে 2023 সালে আমরা তামিম ইকবাল খানের একটা ইন্টারভিউ করেছিলাম এবং সেখানে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম যে সাম্প্রতিক সময় অফ স্পিনার বলতে আমরা যেরকম বল বুঝি, থ্রেড জেনারেট করা, শেখ পারভেজ জীবন কিন্তু তাদের মধ্যে অন্যতম বললেও ভুল হবে। আসলে তাদের মধ্যে অফ স্পিনারদের মধ্যে বলতে হবে যে আসলে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। বিশেষ করে আপনি যদি আজকে মালয়েশিয়ার সঙ্গে 39তম ওভারটা একটু লক্ষ্য করে দেখেন, সত্যি কথা বলতে মালয়েশিয়ান ব্যাটসম্যানরা শট খেলেন না। এখন শট না খেললে তো উইকেট পাওয়া যায় না। আর পিচও আসলে এত ভালো ছিল যেখানে স্পিনারদের জন্য খুব বেশি টার্নও ছিল না। এই জায়গাটা অরিজিনালি জেনুইনলি টার্ন করিয়ে তারপর উইকেট নিতে হয়। তিনি যেভাবে স্কিডি ডেলিভারিগুলো প্রডিউস করেছেন, গুড লেন্থের জায়গা থেকে বল ভেতরের দিকে ঢুকিয়ে, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যখন কমেন্ট্রি করছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, বাংলাদেশের পাইপলাইনে এই প্লেয়ারটা আছেন, যে এই প্লেয়ারটার বোলিংয়ের কন্ট্রোলটা বেশ ভালো, বেশ জোরের সঙ্গেও বল করতে পারেন অফ স্পিন। নর্মালি আমরা অফ স্পিনারদের আসলে কেমন দেখি যে খুব একটা ভ্যারিয়েশনের জায়গা থাকে না, বাট জীবনের যে বিষয়টা সেটা হচ্ছে স্কিডটা খুব ভালো তিনি করতে পারেন এবং পুরানো বলে আজকে তাকে ডেথের দিকে বেশ ভালো বোলিং করতে দেখা গেছে। যদিও মালয়েশিয়ার এই ব্যাটসম্যানরা, টেলেন্ডার ব্যাটসম্যান লাস্টের দিকে ছিলেন, তারা আসলে জটের মতো আটকে ছিলেন, মানে উইকেট দিতে চাচ্ছিলেন না, মাঠে পড়েছিলেন। এখন যে সমস্ত ব্যাটসম্যানরা মাঠে পড়ে থাকেন তাদেরকে কিন্তু আপনার মানে উইকেট আদায় করে নিতে হবে। ব্যাটসম্যান আপনাকে কোনো চান্স দিচ্ছে না, শট খেলে না, শট না খেললে উইকেট কেমনে পাবে? সো জীবনের লাস্টের 2টা উইকেট আমি বলবো যে তিনি আদায় করে নিয়েছেন। ইনিশিয়ালি যখন শুরুর দিকে বোলিং করতে এসেছেন, সেটা ইনিংসের 17তম ওভার ছিল, সে সময়ও কিন্তু 2টা উইকেট তিনি আদায় করেছেন এবং ব্যাটসম্যানদেরকে শট খেলিয়ে উইকেট আদায় করা, ইচ্ছা করে একটু শর্ট অফ দ্য লেন্থে বল করছিলেন যাতে ব্যাটসম্যান শট খেলে, কারণ এই ব্যাটসম্যানরা শট খেলছিলেন না। সো এই যে প্রেজেন্স অফ মাইন্ডটা থাকাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা জীবনের মধ্যে আছে। আমি মাহফুজুর রাব্বির ব্যাপার আলাদা করে বলতে চাই। মাহফুজুর রাব্বি আজকে পুরো ম্যাচে 2টা বল খালি খারাপ করেছেন, 2টা বল শর্ট করেছেন ও 2টা বলে মার খেয়েছেন। আদারওয়াইজ 5 ওভারে 9 রান দিয়ে একটা উইকেট তিনি আদায় করেছেন এবং ওই একটা উইকেট যেটা ছিল আসলে প্রথম উইকেট, ক্যাপ্টেনের প্রশংসা করতে হবে, বেশ ভালো ক্যাপ্টেন্সি করেছেন। ওই টাইমটাতে মাহফুজুর রাব্বিকে বোলিংয়ে নিয়ে এসেছেন এবং বেশ ভালো টার্নে, মানে একদম নতুন বল ইনিংসের মাত্র 6ষ্ঠ ওভারের খেলা চলছে। ওয়ানডে আমরা জানি 2 সাইড দিয়ে 2টা নতুন বলে খেলা হয়, সো বলটা মাত্র 2-2.5 ওভারের পুরনো। সেই বলে কিন্তু টার্ন আদায় করেছেন, ব্যাটসম্যানকে ডিসিভ করেছেন, বিট করেছেন। বাট আনফর্চুনেটলি এই প্লেয়াররা আসলে ম্যাচ খেলতে পারেন না, ম্যাচ কম খেলেন। মাহফুজুর রাব্বি পুরো ম্যাচে প্রত্যেকটা বল ভালো করেছেন, শুধু 2টা খারাপ বল করেছেন, 2টা খারাপ বলে 2টা বাউন্ডারি কনসিড করেছেন। এখন অ্যাজ এ সিলেক্টর আপনি যখন দেখবেন স্কোর কার্ড দেখে আপনার কাছে মনে হতে পারে যে আচ্ছা, ও তো রান দিয়ে ফেলেছে, কিন্তু আপনি যখন পুরো ম্যাচটাকে ডিকোড করতে যাবেন তখন বুঝবেন যে আসলে কোন পরিস্থিতিতে সেই বোলারটা বোলিং করতে এসেছেন এবং ম্যাচের মোমেন্টাম অনুযায়ী তখন তিনি কি ইনভেস্টটা করেছেন রানের জন্য। ব্যাটসম্যান যখন উইকেট দিচ্ছেন না, উইকেট পাওয়ার জন্য ইনভেস্টমেন্টটা বোলারের কেমন ছিল। তবে আমি ওই 2টা বল ব্যতীত যে বলগুলো আসলে মাহফুজ রাব্বি মূলত উইকেট টু উইকেট চ্যানেলে মেনটেন করে বোলিং করেছেন, আমার কাছে মনে হয় টু গুড, বেশ ভালো বোলিং তিনি করেছেন। এই মাহফুজুর রাব্বিকে আমরা আসলে প্রপার রিসোর্সটা ব্যবহার করতে পারি নাই। টপ এন্ড টি20তে একটা ক্রাঞ্চ গেম বাংলাদেশকে তিনি জিতিয়েছিলেন, সেটা আমরা দেখেছিলাম। এনসিএল টি20তে আমরা যদি চিন্তা করি, সেখানেও তিনি বেশ একটা ক্রাঞ্চ গেম লাস্টে বের করতে যাচ্ছিলেন কিন্তু বের করতে পারেন নাই। বাংলাদেশ এমার্জিং টিম যখন সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছিল, সেই সময়টাতে লাস্টের যে ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করেছে, সেখানেও মাহফুজুর রাব্বির ব্যাট হাতে একটা চমৎকার ইনিংস ছিল, একটা হাফ সেঞ্চুরি ছিল, বল হাতে তো ভালো বোলিং তিনি করেছিলেনই, কিন্তু এরপর সামহাও মাহফুজুর রাব্বি সার্কিট আউট, তারা ম্যাচ খেলার আসলে সুযোগ পান না। আমার কোয়েশ্চেনের জায়গাটা ওইখানেই যে এইরকম একজন অ্যাসপেক্ট, এই ধরনের অলরাউন্ডার যারা আছে, সামিউন বশির রাতুল বলি, মাহফুজুর রহমান রাব্বি বলি, ইভেন পারভেজ জীবনের আজকে আমরা ব্যাটিং দেখেছি, এদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ থাকা উচিত আমাদের এইচপি ইউনিটে। এদেরকে নিয়ে একটা আলাদা গ্রুপ এবং এদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশি বেশি ম্যাচ খেলানো উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আদারওয়াইজ এই ছেলেরা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ যখন ম্যাচ খেলতে না পারবে কোয়ান্টিটি নাম্বার অফ, তাহলে তো ওই জায়গাটা প্রমাণ করার সুযোগ পাবে না। রাব্বির আমি যে ম্যাচ উইনিং নকগুলোর বললাম যে
সাউথ আফ্রিকা এমার্জিং টিম যখন বাংলাদেশে এমার্জিং টিমের এগেনস্টে খেললো, লাস্ট ম্যাচটা মাহফুজুর রাব্বির ব্যাটিংয়ে একটা ক্রাঞ্চ নকের কারণেই বাংলাদেশ মানে এমার্জিং টিম তখন ম্যাচ জয়লাভ করেছিল। টপ এন্ডে মাহফুজুর রাব্বি ফিনিশিংয়ে, পিঞ্চ হিটিংয়ে বেশ ভালো ব্যাটিং করেছিলেন, বাংলাদেশ ম্যাচ জিতেছিল। ইভেন এনসিএলের একটা ম্যাচ আমার মনে আছে, 30 বলে 80-র মতো একটা ইনিংস তিনি খেলেছিলেন, ম্যাচ জিততে জিততে ওই ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু এই প্লেয়ারদেরকে আমরা পরবর্তী সময় এনাফ সুযোগ দেই না দেখে এই প্লেয়ারদের ওই ফর্মটা হারিয়ে যায়। আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্টের জায়গাটা এখানে থাকবে, ইউটিলিটি ক্রিকেটার যারা আছেন লাইক মোসাদ্দেক হোসেন সৈকত, আমি শেখ পারভেজ জীবনের কথা বলতে পারি, মাহফুজুর রহমান রাব্বির কথা বলতে পারি, ইভেন সামিউন বশির রাতুলের কথা বলতে পারি, তারা যে আসলে সুযোগ পেলে সেই প্রমাণটা দিতে পারেন, এই ইউটিলিটি ক্রিকেটারদের ব্যবহার করার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আহার আমিন পিয়ান যখন ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে বাহাতি মুশফিকুর রহিম ব্যাটিং করছেন। এই পিয়ান কিন্তু এর আগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 400-র উপর রান করেছিলেন এবং সেটাই 6-7 নম্বরে ব্যাটিং করতে নেমে। লাস্ট আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। বাট এই প্লেয়ারদেরকে আমরা আসলে সার্কিটেই খুব বেশি রাখতে চাই না। আজকে কিন্তু পিয়ান ছক্কা মেরেছেন, বেশ কিছু বড় বড় ছক্কা মেরেছেন, বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে বড় বড় ছক্কা মেরেছেন এবং এক একটা ছক্কা প্রায় 80 মিটারের উপরে ডিস্টেন্স ছিল। সো সুযোগ পেলে তারা যে প্রমাণ করতে পারেন, সুযোগ পেলে তাদের যে সামর্থ্য আছে, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মালয়েশিয়া যদিও আমরা বলছি খর্বশক্তির দল, তারপরেও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ম্যাচ, তো সেই প্রেশারটা তো অবশ্যই আছে। বাট এই প্লেয়ারগুলোর বেশি বেশি ম্যাচ খেলাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং সিলেক্টরদের বোঝা উচিত ইম্প্যাক্টের জায়গাটা, কোন বোলার কখন বোলিং করছেন, কোন ব্যাটসম্যান কখন ব্যাটিং করছেন এবং কখন ব্যাটিং করে রান করছেন। আপনি যদি ওই 1 থেকে 10 ট্যালি খোঁজেন তখন তো আপনি 1 থেকে 10 শুধু ওপেনার বা টপ অর্ডার পাবেন, কিন্তু এই যে 6-7 নম্বরে একটা ব্যাটসম্যান নেমে যে রান করছেন, 400-র উপর রান করছেন, এই ব্যাটসম্যানকে আপনি সামহাও ইগনোর করে যাচ্ছেন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই প্লেয়ারদেরকে, বিশেষ করে যাদের ইউটিলিটি অ্যাপ্রোচ রয়েছে, বোলিং ব্যাটিং দুইটাই করতে পারেন, এই প্লেয়ারদেরকে যত বেশি ব্যবহার করা যায় তত বেশি বেটার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।